বকুল আর তিস্তা আসবে, তুই তোরটা ভেবে দেখিস। আমি আবার এখন একটা চিঠি লিখে বাসায় পাঠাবো, জরুরি তলবে। কাল সকালে পৌঁছে যাবে নিশ্চিত। এখন আমার অনেক কাজ, তুই এখন যেতে পারিস। কঙ্কনা আর এক মুহূর্ত দাঁড়ালো না, গট গট পায়ে চলে গেল। কঙ্কনা চলে যেতেই ঘরের পেছনে জানালা দিয়ে কেউ বিষাদিনীকে ডাক দিল। বিষাদিনী প্রথমে খানিকটা চমকে গিয়েও ঘাবড়ালো না, পেছন ফিরে হাসি মুখে বলল। কখন এলেন? মাহিন হেসে বলল। মাত্রই। কাল কি হবে মাথায় আছে তো? বিষাদিনী বাঁকা হাসলো। কাল ঘটবে অনেক কিছু। তুই কি তোর দাদির সাথে পাগল হলি? তোর চেয়ে 3 গুণ বয়সে বড় লোককে বিয়ে করতে রাজি হয়ে গেছিস? তনয়া বেগমের প্রশ্নে জানালা থেকে ঘাড় ঘোরালো তিস্তা। প্রভাতের সে মিষ্টি চিঠি তাকে ভাবিয়ে তুলছে। বারংবার চোখের সামনে ভেসে উঠছে তাদের ব্যক্তিগত সময়টুকু। তখনই মন বিদ্রোহী হয়ে উঠছে মাস্টারমশাই কেবল তিস্তার, কিন্তু নিয়তি যে বলছে অন্য কথা। তিস্তাকে চুপ থাকতে দেখে তনয়া বেগম মেয়ের পাশে এসে বসলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কেন পাগলামি করছিস মা? আমি যে মাস্টার মশাইকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না আম্মা। তনয়া বেগমের কলিজাটা ছোট হয়ে এলো। মেয়েটা তার একজনের মায়ে খুব বাজেভাবে পড়েছে। এই মায়া কি আর কাটানো যায়? খরস্রোতা নদীর মতো মেয়েটা ভালোবেসে মরা নদীর মতো হয়ে গেল। ভালোবাসা বুঝি এমন? আশালতা বেগমের পাটা ধরা বাকি ছিল তনয়া বেগম আর তার স্বামীর। এ কথা কেউ জানলো না, কেউ জানবে না। বিষাদিনীর কাছেও তো কত আকুতি মিনতি করছে, কিন্তু পাথর মেয়েটা শুনেনি সে আকুতি। মধুসখীর ঘাটে বসে আছে 4 রমণী। বকুল অধৈর্য হয়ে বলল, আপা, কি বলার জন্য ডেকেছো বললে না? বিষাদিনী হেসে বলল। হ্যাঁ, অবশ্যই বলবো। তিস্তা তখন মনে চলছে ঝড়, তবুও নিজেকে শান্ত রেখে বলল, যা বলার বলো আপা, সন্ধ্যা নামছে যে। সন্ধ্যা তো দেখছি তোমার মনে বেশি নামছে, তাই না তিস্তা? বিষাদিনীর ঠাট্টার স্বরে বলা কথাটা তিস্তাকে চুপ করিয়ে দিল। বিষাদিনী হাসতে হাসতে বলল, শুনো, আজ মধুসখীর কাহিনী বলবো। মধুসখী কিভাবে প্রাণ বিসর্জন দিয়েছে তার কাহিনী বলবো। কারো জীবনের সাথে হয়তো মিলে যেতে পারে। সবাই এখন অধীর আগ্রহ নিয়ে শোনা শুরু করলো। বিষাদিনী বলল, মধুসখীকে তার স্বামী প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো। মধুসখীর সকল আবদার এক কথায় পূরণ করত জমিদার। সম্পর্কের প্রতি সে ছিল যত্নশীল, কিন্তু সেই জমিদারই মধুসখীকে মেরে পানিতে ভাসিয়ে দিয়েছিল। শেষের কথা শুনে কেঁপে উঠল 3 জনের। অবাক কণ্ঠে বলল, কি? আপা, তুমিই তবে দুলাভাইকে মেরেছো? কেন আপা? এত ভালোবাসা সত্ত্বেও কেন মেরেছো? তিস্তার প্রশ্নে খানিক কেঁপে উঠল আহ্লাদি। ভোরে আজান ভেদ করে এমন প্রশ্ন সে মোটেও আশা করেনি। আহ্লাদিকে চুপ থাকতে দেখে তিস্তা আবার প্রশ্ন করল, কেন মারলে আপা? তুই এইসব কিভাবে জানলি? কে বলেছে তোকে এইসব? তিস্তা হাসলো। আপার ঘরমাক্ত মুখখানা মুছে দিল। চারপাশে তখন সদ্যভোর, নতুন সকাল, পাখির কিচিরমিচির চারদিকে। তিস্তা বড় করে একটা নিঃশ্বাস নিল। ভোরের হিমশীতল বাতাস ছুঁয়ে গেল তাদের দুজনকে। উঠোনের মাচার উপর বসে আছে দুজন। তিস্তাই তার আপাকে ঘুম থেকে তুলে এখানে নিয়ে এসেছে কথা বলার জন্য, কিন্তু এমন প্রশ্ন করবে কে ভেবেছে? তিস্তার মুখে রহস্যময় হাসি দেখে আহ্লাদি নিজের মুখের বিন্দু বিন্দু ঘামটুকু মুছে ফেলল। ভয়ার্ত চেহারা নিয়ে বলল, বল, তোকে কে বলেছে এসব? সে একজন বলেছে। তার আগে তুমি একটা গল্প শুনবে? তুই তো বিষাদিনী বিষাদিনী করিস কেন? যাই হোক, যা বলার বল। আমাদের গ্রামের মধুসখী নদী আছে না, সেখানে জমিদারের বউ পা পিছলে পড়ে মারা যায়নি, জমিদার তাকে মেরে ফেলেছে। আতকে উঠল আহ্লাদি। বোনে সব কি বলে? জমিদার সাহেব নিজের স্ত্রীকে জানের চেয়ে বেশি ভালোবাসতেন। তাদের গ্রামে প্রচলিত কথা আছে, প্রেম করিলে জমিদারের মতন করো, বধূ হলে মধুসখী হও। দুজনের ভালোবাসার দৃষ্টান্ত হিসাবে এ ছড়াখানি। তবে বোন এসব কি বলে? আহ্লাদির বিরক্ত লাগলো। এবার ধমকে বলল, এই শহরে দিদির সাথে
থেকেই তুই পাগল হচ্ছিস। জমিদারের ভালোবাসার পাগলামির কথা আমরা সবাই জানি, তবু এইসব কথার মানে কি? আর বিষাদিনী দিদি এইসব কথা কিভাবে জানে? জমিদারকে নিয়ে অনেক পড়াশোনা করেছে বিষাদিনী। এমনকি জমিদার বাড়ির আনাচে কানাচে কি আছে সেটাও তার জানা। সে কোনো একটা বই পড়েছে। আর জমিদারের বংশধরেরাই হলো বিষাদিনী বুবুদের পরিবার, তাই সে সব কিছু জেনেছে নাকি। এবার আহ্লাদির আগ্রহ জাগলো, আগ্রহী কণ্ঠে বলল, এরপর বলো, এরপর কি হলো? জমিদার কেন মারল মধুসখীকে? জমিদার তার স্ত্রীর সকল চাওয়া পাওয়া পূরণ করত। একবার জমিদার শহরে যায় মধুসখীকে রেখে। জমিদারের কোনো সন্তান ছিল না জমিদারের শারীরিক সমস্যার জন্য, কিন্তু মধুসখী এটা জানতো না। আসলে জমিদার ভেবেছে মধুসখী এসব জানলে কষ্ট পাবে। সেবার জমিদার শহর থেকে এসে দেখে জমিদারনি মানে মধুসখী অনেক অসুস্থ। ডাক্তার বৈদ্য ডাকা হলো। সবাই জানালো জমিদারের ঘর আলো করে বংশধর আসতে চলেছে। জমিদারের তখন মাথায় হাত। এত ভালোবাসার পরেও বেইমানি করলো মধুসখী, যার জন্য জমিদারের জান হাজির ছিল, তার জন্যই অবশেষে কেড়ে নিল জমিদার। সে ভেঙে পড়েছিল, মানতে পারেনি সে ঘটনা। একদিন রাতে প্রাণীর চেয়ে প্রিয় স্ত্রীকে মেরে মধুসখীতে ভাসিয়ে দেয়। সবাই ভাবে পা পিছলে পড়ে মারা গেছে, কিন্তু যে মানুষ সাঁতার জানে সে কি কখনো ডুবতে পারে আপা? আহ্লাদি বিস্মিত হতবাক। আধ্যাত্মিকভাবে আর তার জমিদারের ঘটনা মিলে গেল প্রায়। তবে কি তিস্তা বুঝে ফেলেছিল? আপা, একদম সুস্থ মানুষ হঠাৎ হৃদরোগে মারা যেতে পারে। যে ভয়টা পেয়েছে তাই ঘটল। আহ্লাদির কণ্ঠ ছোট হয়ে আসছে, কণ্ঠনালী কাঁপছে, চোখ থেকে অশ্রুকণা ঝরিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হ্যাঁ, আমিও মেরেছি ওই নরপিশাচকে। জানিস, ও আমাকে টাকার জন্য বিক্রি করতে চেয়েছিল। প্রেমের অন্ধ ছিলাম বলে প্রথমে বুঝিনি, কিন্তু যখন বুঝেছি তখন দেরি হয়ে গিয়েছিল, তাই মেরে দিয়েছি। এবার শেষ করে দিয়েছি জানোয়ারকে। কথা থামলো, কান্নায় ভেঙে পড়ল আহ্লাদি। তিস্তা জড়িয়ে ধরল বোনকে, আদুরে স্বরে বলল, তুমি ভুল করনি আপা, কোনো ভুল করনি। তবে তোমার পরিণতি যেন জমিদারের মতো না হয়। সে তো নিজের স্ত্রীর শোকে ফাঁসি দিয়েছিল। তিস্তার আহ্লাদির কথার মাঝে ছুটে এলো কঙ্কনা, হাঁপিয়ে ওঠা কণ্ঠে বলল। তিস্তা যেন বনে রইল। আহ্লাদির সাথে সাথে দৌড় দিল। তিস্তা অবাক কণ্ঠে বলল, বিষাদিনী বুবু যাকে ভালোবাসতো তার সাথে গিয়েছে। তিস্তা অবাক হলো, বিস্মিত কণ্ঠে বলল, কাকে ভালোবাসতো? কঙ্কনা মাথা নিচু করে নিষ্প্রাণ দৃষ্টিতে বলল, প্রিয় অষ্টাদশী, পত্রের প্রথমে আমার এক আকাশ ভালোবাসা নিও। তুমি যখন পত্রখানা হাতে পাবে তখন আমি তোমার থেকে অনেক অনেক দূরে। মরব না, বেঁচে থাকার জন্যই অনেক দূরে চলে যাব। জানো অষ্টাদশী, প্লাবনদাকে নিয়ে আমি কত স্বপ্ন সাজিয়েছিলাম। তুমি আসার পর সেই আশার সমুদ্রে ভাটা পড়ল। দোষ তোমার না, আবার আমারও না। ভালোবাসা কি আর দোষের হয়? আমিও ভালোবেসেছিলাম, তুমিও ভালোবেসেছ। পার্থক্য শুধু একটাই, তোমার ভালোবাসার মানুষটা কখনোই আমার না, পর মানুষকে ভালোবেসেছিলাম। আমাকে দেখলে কখনো মনে হয় আমি দুঃখ পোষা নারী? মনে হয় না, কিন্তু হৃদয় মাঝে অগাধ দুঃখ পুষে রেখেছি বছরের পর বছর, যুগের পর যুগ। আমার মা নেই, মা হারা সন্তানের যে সারা জীবন কষ্টই পেতে হয়, নিজেকে না দেখলে জানতামই না। বেশ প্রতিবাদী ছিলাম বলে সৎ মায়ের মার খেয়েছি। বাড়িতে চলতো শরীরের ব্যবসা, সব চুপ করে সহ্য করেছি। একটা সময় পর চুপ তো হতেই হতো। তারপর কি হলো জানো? মায়ের বন্ধু একদিন আমায় একা পেয়ে খুব নোংরা আচরণ করেছে। ছোট ছিলাম, 10-11 বয়সের বাচ্চা, আর কতই বা বুঝতো। এরপর থেকে গুটিয়ে নিলাম নিজেকে।
আমার একাকিত্বের সঙ্গী হলো আমার বোন বিলাসিনী। জানো, ছোটবেলা থেকে শুনেছি প্লাবনদা আর আমার বিয়ের কথা। মায়ের নাকি ইচ্ছে ছিল। এরপর থেকেই কোকড়া চুলের সুঠাম দেহে পুরুষকে জায়গা দিয়েছি মনের জমিনে। তিল তিল করে গড়ে তুলেছি ভালোবাসা। কিন্তু ভাগ্য যে আমার বেলা বড্ড নির্মম, নিষ্ঠুর। কিন্তু বুঝতে দিইনি কাউকে, পর মানুষকে ভালোবেসে কষ্ট পেতে হবে আজীবন। তাই চলে যাচ্ছি তোমাদের মুক্ত করে, তোমার পবিত্রতার প্রমাণ দিয়ে যাচ্ছি। ভালো থেকো তিস্তা, আমার প্লাবনদাকে নিয়ে। ইতি নীল কষ্টের বিষাদিনী। তিস্তা থমকে গেল। কঙ্কনার হাতে চিঠিটা পড়ে তার যেন কিছু বলার ভাষা নেই। বিষাদিনী বুবু এতটা আত্মত্যাগ করলো, আর সে কিনা স্বার্থপরের মতন আশেপাশে দেখলও না। সে অবশ্য মাস্টারমশাইয়ের মায়ের কথা মতো মাস্টারমশাইয়ের কাছ থেকে দূরে যেতে চেয়েছিল, কিন্তু তার আগে বিষাদিনী বুবুই চলে গেল। তিস্তা এবার নিজেও মাস্টারমশাইয়ের বাড়িতে ছুটে গেল। সবটা কাহিনী নিজের চোখে না দেখলে তার বিশ্বাস যে হবে না। তনয়া, তোমার মাইয়া তো নিরপরাধ। এই যে মোড়লের পোলা আর তার বন্ধুরা সব স্বীকার করছে, তারা সব মাইয়ার সাথে খারাপ আচরণ করলেও তোমার মাইয়ারে ধইরা দেখে নাই। ডাক্তার সাহেব নিজে মিথ্যা বলছে, সব লিখিত দিয়া গেছে, ওই পোলা আগরে ধরছে। কিন্তু ডাক্তার সাহেব তো শহরে দিদির সাথে পালাইছে। গ্রামের মানুষের মুখে এক কথা, বিষাদিনী আর মাহিন নাকি পালিয়েছে। তিস্তা কেবল হতবাক হয়ে তাকিয়ে রইল। বিষাদিনী তো মাহিনীর সাথে পালানোর মেয়ে না। তবে গ্রামে গ্রামে ছড়ালো নতুন খবর। আর কটা দিন পরেই তো আমাদের ঘরের ছোট্ট পুতুল আসবে মাস্টার মশাই, যার নাম হবে বিষাদিনী। তিস্তার কথায় নাক ফুলালো প্লাবন। কপাল কুঁচকে বলল, তোমায় কতবার বলেছি মাস্টার মশাই না বলতে। কিন্তু আমি তবুও বলবো, আমার কাছে আপনি যেন মাস্টার মশাই মানানসই। প্লাবন কিছুক্ষণ অপলক তাকিয়ে থাকলো গোলগাল মেয়েটার দিকে। 7 মাসের উঁচু পেট নিয়ে মেয়েটা মধুসখীর ঘাটে আসার জন্য সে কি বায়না। প্লাবন এগিয়ে গেল, তিস্তার মাথায় কিছুক্ষণ আদুরে হাত বুলিয়ে দিল। তিস্তা কতক্ষণ চুপ থেকেই আনমনেই বলল, মাহিন সাহেব পালিয়ে যায়নি, তাই না মাস্টার মশাই? তা প্লাবন হকচকিয়ে গেল, আমতা আমতা স্বরে বলল, তাহলে কোথায় গেছে? তো আপনি ভালো জানেন। কি কথা? প্লাবন কিছুক্ষণ মৌন থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, 4 বছর যাবৎ তোমায় একটা কথা বলবো বলবো করে আর বলা হয়নি তিস্তা। তিস্তার গোল গোল উৎসুক দৃষ্টি, সেই দৃষ্টিতেও অনেক কিছু জানার আকাঙ্ক্ষা। প্লাবন ছোট্ট শ্বাস ফেলে বলল, মাহিন পালিয়ে যায়নি, তাকে মেরে ভাসিয়ে দিয়েছি আমি আর বিষাদিনী। কথা থামিয়ে প্লাবন তিস্তার দিকে ভীতু দৃষ্টিতে নিক্ষেপ করলো। কিন্তু প্লাবনকে অবাক করে দিয়ে তিস্তা স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, কিভাবে মেরেছেন আর সত্যিটা জেনেছেন কিভাবে? এই সব কিছুতে আমায় সাথ দিয়েছে বিষাদিনী। মাহিন ছিল মেয়ে খেকো, মেয়েদের প্রতি লোভ। গ্রামের মেয়েদের ওই তুলে নিয়ে গিয়ে বন্ধুদের সাথে ফুর্তি করে মেরে ফেলতো। কিন্তু তোমার বেলা ও তেমনটা করেনি। তোমার বাবাকেও বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু তোমার বাবা সেটা না করে দেয়। কথাটুকু বলে থামলো প্লাবন। তিস্তা আতকে উঠলো, অবাক কণ্ঠে বলল, ওই আমি এসব কিছু জানতাম না তো। আমিও জানতাম না। সব মাহিন স্বীকার করেছে বিষাদিনীর কাছে। তোমার বাবার দুর্ঘটনা কাকতালীয় ছিল না, মাহিনী করিয়েছিল জিদের বশে। তাও তোমার বাবা বিয়ে দিতে রাজি ছিলেন না বলে তোমার চরিত্রে লেপন করেছিল কলঙ্কের কালি। ভেবেছিল তুমি তার না হলে কারো হবে না। কিন্তু তার নরপিশাচ মনেও প্রেমের ফুল ফুটেছিল বিষাদিনীকে দেখে। অবশেষে বিষাদিনী তার সাথে একদম মিলেমিশে গিয়ে সব সত্যি বের করেছিল। তাকে কথা দিয়েছিল বিয়ের আগের দিন রাতে তারা পালাবে, কিন্তু আমার আর বিষাদিনীর প্ল্যান ছিল অন্য কিছু। মাহিন আসতেই তাকে আমরা গলায় দড়ি দিয়ে মেরে পাথরের সাথে বেঁধে আমাদের বাড়ির পিছে পরিত্যক্ত পুকুরে ভাসিয়ে দেই। এমন মানুষের বেঁচে থাকা উচিত না। তিস্তা সবটা কথা মনোযোগ দিয়ে শুনল, তারপর উঁচু পেটটা নিয়ে ধীর গতিতে দাঁড়িয়ে বলল, চলুন আপা, আর দাদির কবরটা দেখে আসি। প্লাবন সাবধানে তিস্তার হাতটা ধরে হাঁটা ধরলো। তিস্তার বোন বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়, তার পরপরই দাদিও মারা যান।
তিস্তা কবরস্থানের সামনে দোয়া দরুদ পরে গ্রামের সরু পথটা দিয়ে হাঁটা শুরু করে। অনেক বছর আগে এই পথেই প্রথম দেখা হয়েছিল মাস্টার মশাইয়ের সঙ্গে। এমন ওই রোদ্দুর ছিল পরিবেশ। তিস্তার মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে হঠাৎ দাঁড়িয়ে গেল। প্লাবন হঠাৎ দাঁড়াতে দেখে ব্যতিব্যস্ত হয়ে বলল। কি সমস্যা? তিস্তা মুচকে হাসি দিয়ে বলল। আপনারা দেখলে আমার প্রেম প্রেম পায়। ও আমার রোম্যান্টিক মাস্টার মশাই।